পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল টিম বাংলাদেশ, জয়ের নেতৃত্বে লিটন ও মিরাজ। অন্তত 2 বছর এই সরকার থাকা উচিত, ডক্টর ইউনূসের সাথে বৈঠকের সম্পাদকরা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি। মানহানির 5 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি। মধ্যরাত থেকে সারা দেশে যৌথ অভিযান শুরু, যত্রতত্র মামলা হলেই গ্রেপ্তার নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম, নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বাংলাদেশের টেস্ট সিরিজ জয় প্রসঙ্গ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের 6 উইকেটে হারিয়ে 2-0 সিরিজ জিতল নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে 4র্থ স্থানে উঠে আসলো বাংলাদেশ। ম্যাচ সেরা লিটন দাস আর অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ সেরা হয়েছে মেহেদী হাসান মিরাজ। জয়ের পরে ফোনে অধিনায়ক শান্তকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্য প্রসঙ্গ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কমপক্ষে 2 বছরের মতো হতে পারে, এমনটা জানিয়ে যৌক্তিক সময়ের মধ্যে সাংবিধানিক সংস্কারের পরামর্শ দিয়েছেন দেশের জাতীয় পত্রিকার সম্পাদকরা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা পোষণ করে সংযুক্ত আরব আমিরাতে জেলে থাকা 57 বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। ব্রিফিংয়ে সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম জানান, গণমাধ্যম কর্মীদের নামে যেন যত্রতত্র মামলা না হয় এবং মিডিয়া নিষ্পেষণের কালাকানুন বাতিলের দাবি জানিয়েছেন সম্পাদকরা। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন দেশের শীর্ষস্থানীয় 20টি জাতীয় পত্রিকার সম্পাদক। প্রায় 1.5 ঘণ্টার এই সভায় নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কারে জাতীয় ঐক্যমত গড়ে তোলার কথা উঠে আসে। আমরা চাই যে বাংলাদেশের একটা জাতীয় ঐক্য স্থাপিত হোক। সেই সাথে মাহফুজ আনাম জানান, যেসব আইনে সাংবাদিক নিপীড়নের ধারা আছে সেগুলো বাদ দেওয়া সহ স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় বেশ কিছু প্রস্তাব দেয় সম্পাদক পরিষদ। সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয়। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না, এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সম্পাদকরা যৌক্তিক সময়ের মধ্যে বিচার বিভাগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সংস্কারের প্রস্তাব দেন। উনি বাংলাদেশের যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করেছেন, আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু বা কি কাজ করতে হবে, বেসিক মিনিমাম কাজটা কতটুকু। সবাই বলেছেন যে মিনিমাম 2 বছর বা 2 বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন 2 and 3 years। অনেকে আবার দেখেছেন যে না, যে এজেন্ডাটা বা যেই ধরনের রিফর্ম ক্যারি আউট করতে হবে, তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না। সবাই বলেছেন যে রিফর্মগুলো খুবই করা উচিত যাতে বাংলাদেশের ইনস্টিটিউশনগুলো শক্ত হয়। একই সঙ্গে তিনি জানান, প্রধান উপদেষ্টার অনুরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা পোষণ করে সংযুক্ত আরব আমিরাতে কারাবরণ করা 57 বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির সরকার। আর তাই দেশটির প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে দেশের ব্যবসায়ী নেতারা কলকারখানা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সরকারের কয় মাস হয়েছে? 1 মাসও তো হয় নাই, এখন 1 মাসও হয় নাই। এর মধ্যে সব কিছু একবারে ঠিক করে ফেলবে এটা তো সম্ভব না। তো আমরা বলছি ওইটা আমরা রাজি আছি, কিন্তু আমি প্রোডাকশনে যদি আমার ডিস্টারবেন্স হয়, লোকজন যদি আগুন দেয়, লোকজন আইসা যদি আমার ফ্যাক্টরি ভেঙে ফেলে, তাইলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে। উনি বললেন যে হ্যাঁ, ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, এবং এই সম্বন্ধে ওনার সরকার কাজ করতেছে। আমাদেরকে আমাদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য করার জন্য সেই পরিবেশটা
একটু এনশিওর করতে হবে যাতে করে ল এনফোর্সিং এজেন্সিসগুলো ঠিকভাবে কাজ করে। মানহানির অভিযোগে দায়ের করা 5 মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির আইনজীবীদের অভিযোগ, 4 বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতেই মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল। আর তার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি 8 সেপ্টেম্বর। রিপোর্ট করছেন আপেল শাহরিয়ার। 2016 সালের 6 জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মন্তব্যের জেরে মানহানি মামলা করেন এবি সিদ্দিক নামে এক ব্যক্তি। এরপর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আরও 3টি মানহানি মামলা করেন একই ব্যক্তি। 2016 সালের 30 আগস্ট জন্মদিন পালনের তারিখ নিয়ে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেন জহিরুল ইসলাম নামের আরেকজন। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে 5 মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন করেন আইনজীবীরা। রাজনৈতিকভাবে হেয় করার জন্য এসব মামলা করা হয় বলেও জানান তারা। আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। অন্যদিকে সাক্ষী উপস্থিত না থাকায় খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি 8 সেপ্টেম্বর নির্ধারণ করে আদালত। 3 তারিখ যেহেতু সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটি নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। 1/11 ফখরুদ্দিন মঈনুদ্দিন ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয় বলে জানান তার আইনজীবীরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আজ রাত 12টা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হওয়া যৌথ অভিযানে সবাইকে ঠিকঠাক দায়িত্ব পালন ও জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও মাদকের গডফাদারের ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। তারপরে আমাদের সাথে আলোচনা হয়েছে যে মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা। এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি, যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যত্রতত্র মামলা হলেই তাকে গ্রেপ্তার করা হবে না, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযান চালানো হবে। মঙ্গলবার ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণ অভ্যুত্থান দমন করতে পতন হওয়া সরকারের মাধ্যমে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে, অপহরণ ও গুমের ঘটনাও হয়েছে। অন্তর্বর্তী সরকার এসব নিপীড়নের বিচার করতে বদ্ধপরিকর। উদ্বুদ্ধ পরিস্থিতিতে অতি উৎসাহী ব্যক্তিরা নিজের হাতে আইন তুলে নিয়ে জোরপূর্বক পদত্যাগ করানো, প্রতিষ্ঠান ঘেরাও, ঢালাওভাবে মামলা দিতে পুলিশের উপর চাপ প্রয়োগের মাধ্যমে অস্থিরতা তৈরি করতে চায়। এই সকল ক্ষেত্রে দেশের সবাইকে আশ্বস্ত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যাচাই বাছাই করে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযান চালানো হবে। কেউ যেন হয়রানি না হন সে বিষয়ে সকলের সহযোগিতাও চাওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে জ্বালানি খাত সহ মেগা প্রকল্পের অনিয়ম খুঁজে বের করবে দেশের অর্থনীতির অবস্থা নির্ণয়ে নবগঠিত শ্বেতপত্র কমিটি। আজ 12 সদস্যের এই কমিটির বৈঠক শেষে একথা জানান শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার থেকে বিদেশে অবস্থানরত বাংলাদেশি বিশেষজ্ঞদের সাথে আলোচনায় বসবে কমিটির সদস্যরা। অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করতে সবার দায়িত্ব বন্টন করে দেয়া হয় কমিটির এ সভায়। আগামী 2 মাসের মধ্যে কমিটির কাজ শেষ হবে বলেও জানান দেবপ্রিয়। এই সমস্ত উৎস থেকে তথ্য উপাত্ত আছে সেগুলোকে দেখব, কিন্তু সেগুলোকে আমরা অনেক বেশি একটু সমালোচনামূলকভাবে দৃষ্টিতে দেখব, তার সঠিকতা যাচাই করব এবং আন্তর্জাতিক বিভিন্ন মানের সাথে তুলনা করে দেখব।
একই সাথে যে সমস্ত গবেষণা ইতিমধ্যে এই সমস্ত এলাকাতে আছে সেগুলোকে আমরা পর্যালোচনা করব, সেগুলোকে আহরণ করে তার ভিতর থেকে কিছু সামনের দিকে আগানোর চেষ্টা করব। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা সিদ্ধান্তের অংশ আছে সেটা হলো বিভিন্ন অংশীজনের সাথে, বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের সাথেও আমরা আলোচনাতে যাব। বানভাসী মানুষের রাত কাটে ভয় আর আতঙ্ক নিয়ে। এক একটি বাড়ি যেন পানির তলে ডোবা দ্বীপ, সাপ আর মানুষের একসাথে বসবাস। নোয়াখালী লক্ষ্মীপুরের পানিবন্দী গ্রামগুলোতে বিদ্যুৎ না থাকা ঘুটঘুটে অন্ধকারে তাই পালা করে ঘুমান বন্যার্তদের কেউ কেউ। বানভাসীদের রাতের চিত্র তুলে ধরছেন হাসান মাহমুদ, ছবি তুলেছেন রনি রায়হান। দিনের আলো নিভে গেলে আশঙ্কার ঘুটঘুটে অন্ধকার নিয়ে নামে রাত। রাত যত গভীর হয় পানিবন্দী বানভাসী মানুষের ঘুমহীন জেগে থাকার দৈর্ঘ্য বাড়ে। হোসনে আরার ঘর ডুবেছে তিলে তিলে গড়ে তোলা আসবাবপত্র, বিছানা, বালিশ, মাটির চুলো। গেল 5 দিন ধরে ঘুমোতে যান পাশের পাকা বাড়িতে। রাতের আঁধারেও দেখে আসেন ডুবে যাওয়া ঘরখানি। আমারও এই ঘর আছে, আমার আমি এই ঘরও থাকি, আরো যেটা তো বাইক ঘর অন্য ঘরে থাকে, অন্য ঘরও থাকি। হেমিয়ে দিন একবার যাই আর যাই না, ইয়ার রাইতে থাই দিনও থাই। বাড়ির সদর দরজা কিংবা উঠানে থই থই পানিতে সাপের ভয় বাড়ে রাত যত গভীর হয়। টর্চ লাইট জ্বালিয়ে সাপ মারার চেষ্টা, কখনো কখনো মিলে যায় মাছ। দিনে যাতাই হোক না কেন, রাত যখন নেমে আসে তখন এক ঘর থেকে আরেক ঘরে যেতে এরকম পানি ভেঙে যেতে হচ্ছে। আমাদের বাড়িতে প্রচুর পানি, আমরা ঘর দুয়ারে সব পানি লেগে থাকতে পারি না। রাত্রেও সাপ টাপের ভয়ও আছে, এই জন্য আমরা একটু খুব কষ্টে আছি। সর্বকিছুতে রোডে গাড়ি আইতে যেতে আমাদের কষ্ট হয়। বিদ্যুৎ না থাকায় দুর্গম বন্যা দুর্গত অঞ্চলে আধার নামলে গেরস্ত বাড়িগুলো হয়ে ওঠে পানিবন্দী নির্জন দ্বীপ। শুনশান, পুরো রাত কাটে নির্ঘুম। রাতের বেলা অন্য জায়গায় থাকতেছি, মানে সাপের ভয়ে মানে বাইরে চলে যেতে হয়। ভাঙা ঘর মেরামতে বাড়ি ফিরতে সহযোগিতা চান তারা। অপেক্ষা করেন আধার কেটে একটা ভোরের আলোর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, চাটখিল, নোয়াখালী। বন্যায় মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনর্বাসনে দেশে কার্যক্রম চালানো উন্নয়ন সংস্থাগুলোর পক্ষ থেকে সব রকমের সহায়তার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। সকালে সচিবালয়ে তার সাথে জাতিসংঘের অধীনস্থ বিভিন্ন উন্নয়ন সংস্থার বাংলাদেশ প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাতে এমন আশ্বাস দেওয়া হয়। বন্যায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রশাসন, সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসাও করেন তারা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যে কোনো ধরনের সহায়তা করতে উন্নয়ন সংস্থাগুলো প্রস্তুত আছে বলেও জানান উপদেষ্টা। আগামী 7 দিনের মধ্যে বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করে জমা দিতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ফারুকী আজম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিতে এবং দেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করতে বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিরা এই হত্যায় জড়িত ছিল। সেই ঘটনার নতুন করে তদন্ত ও বিচারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত বিশেষ ট্রাইব্যুনালে বিচারেরও দাবি জানান তিনি। দেশে বিদেশে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যে বিদেশি ষড়যন্ত্র জড়িত, এটি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক মনে করে। সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই প্রাথমিক পদক্ষেপ হলো এই বিডিআর হত্যাকাণ্ড। তো আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি সংস্থাটির অনুসন্ধানে আরও ২০০ কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম। তার ও পরিবারের বিরুদ্ধে সব মিলিয়ে আপাতত ৩০০ কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে, যার মধ্যে ব্যাংকের নগদ অর্থ,
ঢাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে। অনুসন্ধানে তাদের ব্যাংক হিসাবেই শত কোটি টাকার বেশি অর্থের সন্ধান মিলেছে। আর দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান কামাল, স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদাসের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। চলতি সপ্তাহের যে কোনো দিনই কমিশনের অনুমোদন ক্রমে মামলা করার কথা রয়েছে। আয়নাঘরে টানা ৮ বছর পৃথিবীর আলো দেখতে পারেননি জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে, বাধ্যতামূলক অবসরে পাঠানো ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। প্রতি রাতেই ক্রসফায়ারের ভয় পেতেন তিনি। মৃত্যুর প্রহর গুনতে থাকা আজমির সঙ্গে করা হয়েছে ভয়াবহ দুর্ব্যবহারও। আয়নাঘর থেকে মুক্তির পর জাতীয় প্রেসক্লাবে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লোমহর্ষক নিপীড়নের এমন বর্ণনা তুলে ধরেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি 2016 সালে গুমের শিকার হয়ে দীর্ঘ 8 বছর আয়নাঘরে ছিলেন। সেখান থেকে মুক্তি পাওয়ার 25 দিন পর জাতীয় প্রেস ক্লাবে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে গুম ও আয়নাঘরের ভয়ঙ্কর দিনগুলোর বর্ণনা দেন তিনি। আমি তো তখন মৃত্যুর আশঙ্কা করছি। আমি গাড়িতে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা কি আমাকে ক্রসফায়ারের জন্য নিয়ে যাচ্ছেন? তো আমার পাশে থেকে একজন বললো, না, আমাদের উপরস্থ কর্তৃপক্ষ আপনাদের কথা বলবে, কথা বলা শেষ হলে আপনাকে দিয়ে যাবো আমরা। রাতে আমাকে দিয়ে গেল। আমি নামাজ আসায় আগে পড়েছিলাম। ভোর রাতের দিকে আমি টয়লেটে গিয়ে তাহাজ্জুদ ওযু করে সে তাহাজ্জুদ নামাজ পড়লাম, ফজর নামাজ পড়লাম। আমার রুম থেকে আমাকে টয়লেটে নিয়ে যাওয়ার পথে প্রায় 50 কদম যেতে হতো। আমার 2 হাত বেঁধে, চোখ বেঁধে, তারপর মুখোশ পরিয়ে আমাকে নিয়ে যেত। টয়লেটের ভিতরে গিয়ে খুলে দিত। বাইরে দিয়ে তারা স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে রাখতো। আমার কাজ শেষ হলে আমি নক করলে তারা দরজা খুলে এসে আবার চোখ বেঁধে, হাত বেঁধে, মুখোশ পরিয়ে নিয়ে আসতো। আয়নাঘরের অমানবিক নির্যাতনের কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক চৌকসেই কর্মকর্তা। আমি আশেপাশের বিভিন্ন সেলকে চিৎকার, চেঁচামেচি, আহাজারি, বিলাপ, আমার বুক ফেটে যেত। আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আরো বেশি হতো। আমি আল্লাহকে দোয়া করতাম, আল্লাহ তুমি এই মজলুম ব্যক্তিদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহকারে শক্তি দাও, তাদের পরিবারের প্রতি রহম করো, আল্লাহ তুমি মজলুমদেরকে মুক্তি দাও। সারা রাত বিলাপ করছে, সারা রাত কান্নাকারি করছে, সারা রাত আহাজারি করছে, চিৎকার চেঁচামেচি করছে। এগুলো সহ্য করার মতো নয়। প্রতি রাতে ক্রসফায়ারের আতঙ্কে থাকতেন জানিয়ে আজমি বলেন, পরিবারের সদস্যদের ওপরও অমানবিক নির্যাতন করা হয়েছে। 22 আগস্ট 2016 সালে রাতের ভাত খাচ্ছিলাম। আপনারা ক্ষমা করবেন, আমার মা নিয়ে কথা বলতে গেলে আমি আবেগ থামাতে পারি না। আমার মা ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। আমার মা আমার জন্য এই 3 বছর কাঁদতে কাঁদতে আমাকে নাকে দেখে চলে গেছে। এই জালেমরা, আমার বাবা মারা গেছে, আমার বড় 5 ভাইকে আসতে দেয়নি। আমার মা মারা গেছে, 6টা ছেলে, একজনের সামনে ছিল না। আমি মায়ের অন্ধর লাঠি ছিলাম। আমার জন্য কাঁদতে কাঁদতে হাহাকার করে আমার মা চলে গেছে, আমাকে আসতে দেয়নি। গুম খুনের সঙ্গে জড়িত সবার বিচার নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতে কেউ যেন গুমের শিকার না হয় সেজন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান ব্রিগেডিয়ার আজমি। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট হয়েছে উচ্চ আদালতে। আজ রিটটি দায়ের করেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি জানান, রূপপুর প্রকল্পের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছিলেন তারা। দুদক এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। গত 17 আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান রোসাটমের কাছ থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কিনতে $5 বিলিয়ন বেশি অর্থ আত্মসাৎ করেন। বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ ব্যয় $12.65 বিলিয়ন। মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত বিভিন্ন রাশিয়ান স্ল্যাশ ফান্ড থেকে এই $5 বিলিয়ন বিভিন্ন ব্যাংকে স্থানান্তরে শেখ হাসিনাকে সহায়তা করেছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। হিংসা আর প্রতিশোধের রাজনীতি নয়, ন্যায়বিচার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
দুপুরে রাজধানীতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানান। জামায়াতের আমির বলেন, এখন আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। অতীতে কে কি করেছে সে বিষয় নিয়ে আলোচনা না করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে সকলকে মনোযোগী হওয়ারও আহ্বান জানান তিনি। একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সাংবাদিক ও রাজনীতিবিদদের এক হয়ে কাজ করার কথাও বলেন দলটির শীর্ষ এই নেতা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। তৈরি পোশাক খাতের কর্মীদের বকেয়া বেতন পরিশোধে মালিকদের ৩,০০০ কোটি টাকা সফট লোন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ আহমেদ সজীব ভুঁইয়া। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। এই খাতে অস্থিরতা সৃষ্টি ও বাজার দখলের চেষ্টা চলছে, তবে সরকার তা দমন করবে বলেও জানান তিনি। বকেয়া বেতন নিয়ে যেই বিক্ষোভ দেখা দিয়েছে শ্রমিকদের মধ্যে, আমরা ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে যেন মালিকপক্ষ বকেয়া বেতন পরিশোধ করে, তার জন্য সরকার যথাযথ ব্যবস্থা নেবে। বিগত আন্দোলনের সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেসিফিক তাদের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই ৩,০০০ কোটি টাকার একটা সফট লোন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং আরও কিভাবে এটা বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা চলছে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল টিম বাংলাদেশ, জয় নেতৃত্বে লিটন ও মিরাজ। অন্তত 2 বছর এই সরকার থাকা উচিত, ডক্টর ইউনূসের সাথে বৈঠকের সম্পাদকরা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি। মানহানির 5 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি। মধ্যরাত থেকে সারা দেশে যৌথ অভিযান শুরু, যত্রতত্র মামলা হলেই গ্রেপ্তার নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।